গল্পের শুরুতে আমরা একটা পুরনো ভাঙ্গাচোরা বিল্ডিং দেখি। সেখানে একটা ছোট্ট ছেলে সকালে ঘুম থেকে উঠে কাঠ কেটে আগুন জ্বালিয়ে চা বানায়। এরপর সে পানি আনে। পাইপ নষ্ট ছিল, তাই সে সেটা নিজেই ঠিক করে। এভাবে ছেলেটা খুবই দায়িত্বর সাথে সকাল সকাল বাড়ির সব কাজ করে ফেলে। এই পরিশ্রমী ছেলেটাই আমাদের গল্পের মেইন হিরো। তার নাম কেভিন। কেভিনের পরিবার খুবই গরিব, তবুও সে পড়ালেখায় খুবই ভালো এবং পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল। ছোটবেলা থেকেই সে এইসব কাজ করে আসছে। যেহেতু কেভিন পড়ালেখায় ভালো, তার টিচার মনে করেন এই দারিদ্রতা তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি এক ধনী স্পন্সরের ব্যবস্থা করেন, যিনি দরিদ্র শিশুদের পড়াশোনায় সাহায্য করেন। সেই স্পন্সর কেভিনের বাড়িতে আসেন। বাড়ির অবস্থা খুবই খারাপ, বসার মতো চেয়ার পর্যন্ত নেই। কেভিন একটা ভাঙ্গা বালতি উল্টিয়ে তাকে বসতে দেন। ছাদ থেকে পানি পড়ছে। টেবিলের বদলে ইট দিয়ে বানানো একটা স্ট্যান্ড। নানিও সেখানে আছেন। তিনি মনে হয় মানসিকভাবে অসুস্থ। স্পন্সর সব দেখে বুঝে যান যে পরিবারটা সত্যি খুব গরিব। স্পন্সর কেভিনের বাবা জনকে বলেন, আমি আপনার ছেলের পড়াশোনার সব খরচ বহন করতে রাজি আছি, এমনকি আপনাদের জন্য একটা ভালো বাড়ির ব্যবস্থাও করে দিতে পারি। কিন্তু জন তাকে না করে দেন। তখন কেভিনের মা জিয়া চা নিয়ে আসে। স্পন্সর তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দুজনেই বলেন, আমরা যেমনই আছি তাতেই খুশি। আমরা নিজেরাই আমাদের সন্তানকে পড়াবো। এটা শুনে স্পন্সর রাগ করে সেখান থেকে চলে যান আর ভাবেন এদের নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই নেই। বাইরে স্পন্সরের ছেলে একটা ট্যাবে গেম খেলছিল। কেভিন তার দিকে হা করে তাকিয়ে থাকে। তারও ইচ্ছা হয় এসব খেলতে। স্পন্সরের যাওয়ার পর জিয়া বেসিনের নিচে একটা ছোট্ট দরজা খোলে, যেখানে লাইট জ্বলে ওঠে। দেখা যায় কেউ তাদের কাপড় ধুয়ে ইস্ত্রি করে ফেরত দিয়েছে। এরপর জিয়া আর জন বাইরে এসে কেভিনকে বলে, বাবা তোমার কাপড় রেডি আছে, রেডি হয়ে স্কুলে যাও, আমরা কাজে যাচ্ছি। এই বলে তারা গলি পেরিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটা লাক্সারি গাড়িতে উঠে পড়ে। আর তখনই আমরা জানতে পারি তারা আসলে গরিব নয়, বরং কোটিপতি। তারা শুধু তাদের ছেলে কেভিনকে টাকার মূল্য বোঝাতে এসব করছে। কেভিন প্রতিদিনের মতো স্কুলে যায়। তার নানি, যিনি হুইল চেয়ারে বসেছিলেন, হঠাৎ উঠে পড়েন আর একটা ওয়াকিটকি তুলে বলেন, কেভিন বাড়ি থেকে বেরিয়ে গেছে। এখানে বোঝা যায় কেভিনের চলাফেরা পুরোপুরি নজরদারিতে আছে, আর নানিও তাদের এসব নাটকের অংশ। বাড়ি থেকে স্কুল পর্যন্ত রাস্তায় সিসিটিভি লাগানো আছে এবং জনের টিমের লোকজন সব জায়গায় ছড়িয়ে আছে। স্কুলে যাওয়ার পথে কেভিন এক কাপলের সাথে ধাক্কা খায়, যারা ইংরেজিতে ঠিকানা জিজ্ঞেস করে। কেভিনও তাদের ইংলিশেই উত্তর দেয়। আসলে সে কাপলও ভুয়া। জন তাদের টাকা দিয়ে হায়ার করেছে যাতে কেভিন ভালোভাবে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করতে পারে। স্কুল শেষে কেভিন যখন বাড়ি ফিরছে তখন তার দাদা দাদি আসে। তারা দামি কাপড় পরেছিল আর দামি উপহারও এনেছে কেভিনের জন্য। তখনই জনের লোকেরা তাকে খবর দেয়। জন তো চিন্তায় পড়ে যায়, কারণ কেভিন যদি তার দাদা দাদিকে এসব ব্র্যান্ডের কাপড় পরে দেখে ফেলে তাহলে বুঝে যাবে যে তারা আসলে গরিব নয়। জন দ্রুত তাদের গাড়িতে তুলে নিয়ে জিজ্ঞেস করেন, আপনারা এখানে কেন এসেছেন? তারা রেগে গিয়ে বলেন, আমাদের এই প্রশ্ন করার তুই কে রে? আমরা আমাদের নাতির সাথে দেখা করতে এসেছি। কাল ওর জন্মদিন, ওর জন্য গিফট নিয়ে এসেছি। জন তাদের বোঝায় যে সে চায় কেভিন জীবনের আসল মানে বুঝে বড় হোক, যেমনটা সে নিজে গরিবী থেকে শিখেছে। সে যেদিন টাকার মর্ম বুঝবে সেদিন তারা তাকে সব সত্য বলে দেবে। জন বলে, আমরা তো গরিব ছিলাম, আমি এর থেকেও বেশি কষ্ট করেছি। তাই আমি জীবন থেকে যা শিখেছি তা কোনো সোনার চামচ নিয়ে জন্মানো ছেলে শিখতে পারবে না। তাই আমি চাই আমার ছেলেও কষ্ট করে জীবন আর টাকার মর্ম বুঝুক। আমি তো পিতা হিসেবে ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে বড় করতে চাইছি, এটাতে ভুল কিসের? আপনারা কি চান আমার বড় ছেলের মতো কেভিনও নষ্ট হয়ে যাক? এই বলে জন পুরনো দিনের কথা ভাবতে থাকে। অনেক বছর আগে জন কেভিন আর জিয়াকে নিয়ে তার পুরাতন বাড়িতে বেড়াতে গিয়েছিল, যেই বাড়িতে সে তার ছোটবেলা কাটিয়েছে। সে জিয়াকে বলে, আমি এই বাড়িতে বড় হয়েছি, জীবনের আসল শিক্ষা এখান থেকেই পেয়েছি। তাই আমি চাই আমার ছেলেও এই বাড়িতে থেকেই সেটা শিখুক। জিয়া তখন রেগে গিয়ে বলে, তোমার বড় ছেলেকে তো বিলাসবহুল বাড়িতে মানুষ করেছ, এমনকি তাকে পড়াশোনার জন্য আমেরিকা পাঠিয়েছ, আর আমার ছেলের বেলায় বলছো এই কুড়ে ঘরে তাকে মানুষ করবে? তখন আমরা বুঝি জিয়া আসলে জনের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী মারা গেছে আর সেই পক্ষের ছেলে আমেরিকায় পড়াশোনা করছে। কিন্তু জনের মতে বড় ছেলে নষ্ট হয়ে গেছে, তাই জন কেভিনকে ঠিকঠাকভাবে মানুষ করতে চায়। জন বলে, দেখো, দুই ছেলে আমার। বড় ছেলেকে আমি ঠিকঠাকভাবে বড় করতে পারিনি, অন্তত ছোট ছেলেকে আমি শেখাতে চাই, যাতে সে একজন ভালো মানুষ আর ভালো ব্যবসায়ী হয়ে উঠতে পারে। অনেক বোঝানোর পর জিয়া রাজি হয়ে যায় এবং তখন থেকেই তারা ছোট্ট কেভিনকে নিয়ে পুরনো ঘরে এসে থাকতে শুরু করে। আর তারপর থেকে সে সেখানে বড় হতে থাকে। এছাড়াও ওই বিল্ডিংয়ে তার প্রতিবেশীরাও নকল, অর্থাৎ তারাও জনের সাজানো লোক, যারা টাকার বিনিময়ে অভিনয় করছে। বর্তমানে কেভিনের জন্মদিন উপলক্ষে তার দাদা দাদি বেড়াতে আসে। এরা প্রতি বছর তার জন্মদিনে তাকে কিছু টাকা দেয় যাতে সে নিজের পছন্দ মতো কিছু কিনতে পারে, কিন্তু জন এসব পছন্দ করে না। তাই এবার সে তাদের তল্লাশি করে তাদের টাকাগুলো নিয়ে নেয়। ঠিক তখনই একজন মহিলা চিৎকার করে বলে, কেভিন স্কুল থেকে বাড়িতে আসছে। তখনই প্রতিবেশীরা সবাই নিজ নিজ চরিত্রে ঢুকে পড়ে আর অভিনয় করা শুরু করে দেয়। কেভিন প্রতিদিন স্কুলের পর লাইব্রেরিতে যায় বই নিতে। আজও সে লাইব্রেরিতে যায় যেখানে একজন লোক একটা বই পড়ে হাসতে থাকে। কেভিন জিজ্ঞেস করে, এই বইয়ে কি এমন আছে?
লোকটা জানায় এই বইয়ে লেখা আছে কিভাবে একজন দরিদ্র ঘরের ছেলে নিজের পরিশ্রম ও নিষ্ঠার সাথে একটা বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলে। সে কেভিনকে বলে তোমার এই বইটা পড়া উচিত। তারপর বইটা সে কেভিনকে দিয়ে দেয়। তার মানে এই লোকটাও জনেরই সেট করা লোক এবং পুরো নাটকের একজন চরিত্র। কিন্তু কেভিন বলে আমার এই বই লাগবে না, আমি তো কমিক্স পড়েই খুশি। এরপর আমরা দেখি বাড়িতে খুবই সস্তা একটা কেক কেটে কেভিনের জন্মদিন পালন করা হয়। দাদির তো এটা দেখে সহ্যই হয় না। ছোটবেলায় তার নাতির নিজের একটা ঘর ছিল, চারপাশে খেলনা থাকতো, নরম বিছানায় ঘুমাতো, কত আদর যত্নে তাকে বড় করেছেন, আর এখন জন্মদিনে তাকে একটা সস্তা কেক দেওয়া হচ্ছে। এসব ভেবে তিনি কেঁদে ফেলেন। পরিস্থিতি খারাপ দেখে নানি ওয়াকিটকি তুলে জনের টিমকে বলে এই বুড়ি অনেক নাটক করছে, আমাদের প্ল্যান নষ্ট করে দেবে, তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। আসলে এই মহিলা কেভিনের আসল নানি না, বরং যখন কেভিন ছোট ছিল তখন তার দেখাশোনার জন্য জন তাকে চাকরিতে নিয়োগ করেছিল। বহুদিন ধরে পরিবারের সাথে থাকায় কেভিন তাকে নিজের নানি মনে করে এবং খুবই ভালোবাসে। তারপর জনের টিম এসে দাদিকে বাহিরে নিয়ে যায়, কিন্তু দাদু তার নকল চুলের উইক খুলে ভিতর থেকে টাকা বের করে কেভিনকে দিয়ে দেয়। ওরা তো তাদেরকে চেক করেছিল, কিন্তু দাদুর উইকটা দেখতে ভুলে গিয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার মতো মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অথবা ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজে মেসেজ দিতে পারেন। 1 মাসের এই কোর্সে আপনারা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে ভিডিও বানিয়ে ইনকাম করবেন তার সবই শিখতে পারবেন। এরপর দেখা যায় কেভিন সেই টাকা জনকে দিয়ে দেয়, কারণ সে জানে যে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। কেউ তাকে টাকা দিলেও সে সোজা সেটা তার বাবা মাকে দিয়ে দেয়, যাতে বাড়ির কাজে লাগে। এখানেই শেষ নয়, জন চায় কেভিন যেন বাড়ির খরচের ব্যাপারে সচেতন থাকে। সে কেভিনকে জিজ্ঞেস করে, বলো তো বাবা, গত মাসে কত টাকা রোজগার করেছি আমি, আর কত খরচ হয়েছে? এই প্রশ্নের উত্তরে কেভিন পরিষ্কারভাবে পুরো লিস্ট বলা শুরু করে দেয়। কত টাকা এসেছিল, ডাল চাল সবজি গ্যাস ইলেকট্রিসিটি সব মিলিয়ে কেমন খরচ হয়েছে, আর খরচের পর কত টাকা বাঁচলো। এতটুকু ছেলে এত দায়িত্বশীল, তার কথা শুনে জন আর জিয়া দারুণ খুশি হয়ে যায়। তারপর জন কেভিনকে একটা বাক্স দেয় এবং বলে, বাবা, এটা আমাদের পুরো পরিবারের সেভিংস, এতে 20,000 ইউয়ান আছে। এখন থেকে আমি আমার পুরো বেতন তোমাকে দিয়ে দিব, আর এখন থেকে এই বাড়ির খেয়াল তোমাকে রাখতে হবে। এই টাকা তুমি ভালোভাবে খরচ করো। আসলে এটাও জনের একটা পরীক্ষা ছিল। সে দেখতে চায় যে কেভিন এই টাকাগুলো দিয়ে কি করে। কিন্তু একদিন জিয়ার বইয়ের ভিতর থেকে একটা টাচ ফোন পড়ে যায়, আর তখন কেভিন সেটা দেখে ফেলে। কেভিন জিজ্ঞেস করে, মা, আপনার কাছে এরকম ফোন আছে? কিন্তু জিয়া তাড়াতাড়ি সেটা লুকিয়ে বাটন ফোন দেখিয়ে বলে, না বাবা, আমার কাছে তো এই বাটন ফোনটাই আছে। কেভিনের মনোযোগ ঘোরাতে তৎক্ষণাৎ জন ছাদের কাজ করতে শুরু করে। তখনই তার জুতা ছিঁড়ে যায়। এটা দেখে কেভিন বলে, বাবা, আগামীকাল আগে আপনার জন্য একটা ভালো জুতা কিনবো, বাজারে হয়তো কোনো অফার চলছে। তার এই কথা শুনে মা বাবা খুবই প্রাউড ফিল করে যে হাতে টাকা এলেও সে নিজের জন্য না ভেবে বাবার কথা ভাবছে। কেভিন ঘুমিয়ে পড়লে জন আর জিয়া তাদের আলমারি খোলে, যেখানে একটা লিফট আছে। তারা সেই লিফটে করে বিল্ডিংয়ের বেসমেন্টে চলে যায়। এই ভাঙ্গা বাড়ির বেসমেন্টে চলছে জনের পুরো হাই লেভেলের অপারেশন। অনেক বড় একটা টিম তারা নিয়োগ করেছে, যারা বছরের পর বছর এই নাটকের পিছনে কাজ করছে। এদের একমাত্র লক্ষ্য হলো মালিকের ছেলেকে 24 ঘন্টা মনিটর করা। এখানে কেভিনের পুরো জীবনই পরিকল্পনা করা হয়েছে। প্রতিদিন সে কি করবে, কাদের সঙ্গে দেখা করবে, কোন ঘটনা ঘটবে, সবকিছুই নাটকের মতো সাজানো আছে। কিন্তু বেচারা কেভিন এসবের কিছুই জানে না। সেই ভুয়া বাস্তবতাকেই সত্যি ভেবে নিজের জীবন কাটাচ্ছে। জন তার টিমকে বলে, গত 5 বছরে তোমরা যেভাবে কাজ করেছো তার জন্য আমি সবার বেতন দ্বিগুণ করছি। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর দৃশ্য বদলে যায় ফ্ল্যাশব্যাকে, কিভাবে এই মিশন শুরু হয়েছিল। তখন কেভিন অনেক ছোট ছিল, তাকে জনের বিলাসবহুল বাড়িতে বড় করা হচ্ছিল। সে যা চাইতো তাই পেত, আইসক্রিম, ক্যান্ডি, দামি খেলনা সবকিছু। তখন হঠাৎ করে তাকে এনে একটা ভাঙ্গা বাড়িতে রাখা হয়। তার খাদ্যাভ্যাস থেকে শুরু করে সবকিছু বদলে যায়। তাই শুরুর দিকে সে অনেক কান্না করত, কিছু খেত না, ঘুমাতো না। তার এসি রুমে ঘুমানোর অভ্যাস ছিল, কিন্তু এখানে ভাঙ্গা বাড়িতে পুরনো ফ্যানের নিচে সে ঘুমাতে পারত না। তখন তারা কাপড় দিয়ে দোলনা বানিয়ে সারা রাত জেগে তাকে দোল দিত। এভাবে বহু কষ্টে কেভিনকে ওই বাড়িতে বড় করা হয়। তখন তারা কেভিনের জন্য একজন কেয়ারটেকার রাখে, আর সে হলো এই নানি, যাকে কেভিন নিজের নানি মনে করে। বর্তমানে সকালে কেভিন ঘুম থেকে উঠে বাজারে যায় এবং ঘরের জন্য সবজি, মাংস ইত্যাদি কিনে আনে। জন তাকে বলে দিয়েছিল কেবল নির্দিষ্ট কিছু দোকান থেকে জিনিস কিনতে হবে। সেই দোকানদারগুলোকেও আগে থেকে টাকা দিয়ে সেট করা হয়েছে। প্রতিবার কেভিন দর কষাকষি করে জিনিস কেনে, আর দোকানিরাও দাম কমিয়ে দেয়। সবকিছু কিনে সে বাড়িতে ফিরে আসে। জিয়া তাকে দেখে খুবই খুশি হয়, এই ছোট্ট ছেলেটা কত দায়িত্ব নিচ্ছে। সে দেখে কেভিন পেছনে একটা বাক্স লুকিয়ে রেখেছে। সেভাবে নিশ্চয়ই কেভিন তার বাবার জন্য নতুন জুতা এনেছে। তারপর জিয়া সবজিগুলো নিয়ে একটা দরজায় নক করে। দরজা খুললে দেখা যায় ভিতরে আরেকটা রান্নাঘর আছে, যেখানে কয়েকজন লোক রান্না করছে। সেই লোকেরা রান্না করা খাবার জিয়াকে দিয়ে দেয়। এদিকে জন খুব রেগে আছে। আসলে কেভিন জনের জন্য জুতা আনেনি, সে নিজের জন্য একটা ট্যাব কিনে এনেছে। গল্পে এখানে বড় একটা মোড় আসে। কেভিনকে দেখা যায় সে বাথরুমে গিয়ে কোনো গেম খেলছে এবং পরে সেটা একটা জায়গায় লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসে।
এই পুরো ব্যাপারটা সিসিটিভিতে দেখে জন চিন্তায় পড়ে যায়। তারপর তারা সিসিটিভিতে চেক করে কেভিন কোথা থেকে সেই ট্যাপটা কিনে এনেছে। দেখা যায় সে একটা দোকান থেকে কিনেছে যেখানে একটা অফার চলছিল, 1 সপ্তাহের মধ্যে ফেরত দিলে পুরো টাকা ফেরত পাওয়া যাবে। জিয়া তখন বলে, দেখলে এজন্য আমার ছেলে ট্যাপটা কিনেছে, 1 সপ্তাহ ব্যবহার করে ফেরত দেবে আর টাকা ফিরে পাবে। তুমি আমার ছেলেকে ভুল বুঝেছ। পরের দিন জন অন্য শহরে কাজের অজুহাত দিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। সে যাওয়ার আগে কেভিনকে বলে, বাবা যতদিন আমি না ফিরছি তুমি এই বাড়ির প্রধান, তোমাকে মা আর নানির খেয়াল রাখতে হবে। এভাবে ইমোশনাল কথা বলে সে চলে যায়। যাওয়ার সময় জনের জুতা ছিঁড়ে পড়ে যায়। কেভিন সেটা দেখে কান্না করে ফেলে আর ভাবে যে আমি ভুল করেছি, ট্যাব না কিনে বাবার জন্য জুতা কেনা উচিত ছিল। জন চলে যাওয়ার পর কেভিন শেষবারের মতো ট্যাবে একটা গেম খেলে এবং তারপর সেটা একটা কাভারে মুড়িয়ে বাথরুমে লুকিয়ে রাখে। সেই সিদ্ধান্ত নেয় পরদিন ট্যাবটা ফেরত দিবে এবং যে টাকা ফেরত পাবে তা দিয়ে বাবার জন্য জুতা কিনবে। পরদিন কেভিন ট্যাব ফেরত দিতে যায়, কিন্তু দোকানদার ট্যাবটা নেয় না, কারণ এতে কিছুটা পানির দাগ লেগে গেছে আর সেটা ড্যামেজ হয়ে গেছে। আসলে জনের টিমের লোকজনই দোকানদারকে এই নির্দেশ দিয়েছিল। কেভিন কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল প্লিজ টাকাটা ফিরিয়ে দিন, না হলে আজ আমার বাড়িতে চুলা চলবে না, আমাকে বাবার জন্য জুতাও কিনতে হবে। তবুও দোকানদার রাজি হয় না। কেভিন কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। আজ তাহলে খাওয়ার কি হবে? ঠিক তখন দেখা যায় একটা জায়গায় গরিবদের ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে। কেভিন তার মা ও নানিকে নিয়ে সেখানে যায়। এখানে অনেক খাবার আছে, আপনারা পেট ভরে খেতে পারবেন। কিন্তু তার মা আর নানি তো 5 স্টার হোটেলের খাবার খেয়ে অভ্যস্ত, এদের এখানকার খাবার ভালো লাগে না। জিয়ার তো বমিও হয়ে যায়। এদিকে কেভিন বলে, আপনারা যত খুশি খান, আমি আরও নিয়ে আসছি। এ বলে সে খাবার আনতে যায় আর ওরাও সুযোগ বুঝে পালিয়ে যায়। নানি তো হুইল চেয়ার নিয়েই দৌড় দেয়। কেভিন ভাবে যতদিন বাবা না ফিরছে ততদিন আমি কিছু না কিছু করে ঘরের খরচ চালাবো। সে এদিক ওদিকে পড়ে থাকা ফেলে দেওয়া বোতল কুড়িয়ে ভাঙ্গির দোকানে বিক্রি করতে শুরু করে। আসলে জন কোথাও যায়নি, সে এখানে থেকে টিমের সঙ্গে সিসিটিভিতে কেভিনের সব কার্যকলাপ লক্ষ্য রাখছে। জিয়া তখন রেগে গিয়ে বলে, আমার ছেলের দ্বারা এসব হবে না, ও বেচারা এখন আবর্জনা কুড়াচ্ছে। জন বলে, টেনশন নিও না, ছোটবেলায় আমি এর থেকেও বেশি আবর্জনা কুড়িয়েছি। প্রতিটা কাজ মানুষকে কিছু না কিছু শেখায়। তারা সিসিটিভিতে দেখে কেভিন একটা সুপারমার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে গিয়ে সে দেখে ক্যাশ বাক্স খোলা এবং অনেকগুলো টাকা রাখা আছে। সবার তখন মনে ভয় ধরে যায়, ছেলেটা দারিদ্রতার কথা ভেবে না জানি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে নেয়। কেভিন ধীরে ধীরে হাত বাড়ায়, কিন্তু সে ক্যাশ বাক্স বন্ধ করে দেয় এবং স্টাফকে বলে, আপু যদি পরিত্যক্ত বোতল জমা হয় ফেলে দেবেন না, আমি কাল এসে নিয়ে যাব। তখন সবাই হাফ ছেড়ে বাঁচে, না ছেলে নষ্ট হয়নি, ও সঠিক পথে আছে। এরপর কেভিন যেসব পথে যাতায়াত করে তারা সেসব জায়গায় নিজেরাই বোতল ফেলে রাখে যেন সে সহজেই কুড়িয়ে নিতে পারে। একদিন সে বোতল তুলছিল, তখন একটা বাইকে একজন লোক আসে। লোকটা বলে, আমি তোমার সব বোতল কিনে নিব, তুমি কি আমার সঙ্গে একটা রাইডে যাবে? কেভিন ইংরেজিতে উত্তর দেয়, হ্যাঁ নিশ্চয়ই যাব। লোকটা তাকে লাক্সারি একটা হোটেলে নিয়ে যায় এবং সেখানে অনেক রকম খাবার অর্ডার দেয়। কেভিন এমন খাবার আগে কখনো দেখেনি। সে খুব মজা করে খায়। জনের লোকেরা বাইরে থেকে নজর রাখছে। তারা ভাবে যে এই লোকটা হয়তো সেই ইংরেজি টিচার যাকে তারা ইংরেজি শেখানোর জন্য রেখেছে। এরপর লোকটা বলে, আমার এক বন্ধু আছে, সে তোমার বোতল কিনতে চায়, চলো তোমাকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেই। সে কেভিনকে হোটেলের নিচে নিয়ে যায়। সেখানে তার বন্ধু বসেছিল। সে বলে, আমি বোতল কিনবো, তুমি রেট বলো। কেভিন বলে, আমি 10 ইউয়ান নিব। সে বলে, আমি তোমাকে 100 দেব, কিন্তু তার আগে তুমি কি একটু গোসল করবে এখানে? কেভিন খুশি মনে রাজি হয়ে যায়। সে ভাবছে যে হোটেলের বাথরুম তো নিশ্চয়ই দারুণ হবে। এদিকে জনের টিম খেলাধুলা করছে। নানি তাদের জিজ্ঞেস করে, এই সময় কেভিন কোথায়? তারা বলে, সে তো ইংরেজি টিচারের সঙ্গে হোটেলে আছে। নানি চমকে উঠে বলে, আজ তো কেভিনের শিডিউলে কোনো ইংরেজি টিচার নেই, তাহলে কি আমাদের ছোট্ট মালিককে কেউ কিডন্যাপ করেছে? সবাই তো অবাক হয়ে যায়। সবাই দৌড়ে সেই হোটেলে যায় এবং বাইকওয়ালাকে ধরে গণধোলায় দেয়। কেভিন তখন বাথরুমে কৌশল করছিল। তারা সেই বাইকওয়ালার বন্ধুকেও মারে আর কেভিনকে উদ্ধার করে। পরে জানা যায় বাইকওয়ালার বন্ধু আর কেউ নয়, জনের বড় ছেলে ব্যারি, অর্থাৎ সে কেভিনের বড় ভাই। কেভিন কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ব্যারি বলে যে, আমি তো ঘুরতে এসেছিলাম, ভাবলাম ছোট ভাইকে দেখে যাই, কিন্তু তোমরা তো সীমা ছাড়িয়ে গেলে, ওকে কেন এমন ভয়ানক জীবনের মধ্যে ফেলে রেখেছ? জন তখন বলে, যাতে তোর মতো বকে না যায়, এজন্যই তাকে এরকম রেখেছি। তারপর জন জিজ্ঞেস করে যে এই আমেরিকান লোকটাকে। ব্যারি বলে যে সে আমার লিভিং পার্টনার। জন মাথায় হাত দিয়ে বসে পড়ে, তুমি নিজেই নিজের জীবন সামলাতে পারছো না, উপর থেকে লিভিং পার্টনার নিয়ে এসেছো। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, চুপচাপ আমেরিকা ফিরে যাও। বাড়িতে গিয়ে কেভিন তার বাবার কাছে ক্ষমা চায়। বাবা, আমি আপনার কষ্ট বুঝিনি, আমি ভুল করেছি। আমার ট্যাব না কিনে জুতা কেনা উচিত ছিল, আমি আর কখনো এই ভুল করব না। জন বলে, তুমি ভুল মেনে নিয়েছো সেটাই বড় কথা, পরের বার যা করবে ভেবে চিন্তা করো। তুমি কান্না করো না, বাবা তোমার উপর একদমই রেগে নেই। তুমি বোতল কুড়িয়ে টাকা কামানোর কথা ভেবেছ, তাই না? কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বোতল কুড়ানোর চেয়ে স্টেডিয়ামে যাও, সেখানে খেলায় কোনো না কোনো দল হারবে আর দর্শকরা তখন প্রচুর বোতল ছুঁড়ে ফেলবে। একসঙ্গে তুমি অনেক বোতল পেয়ে যাবে। পরদিন একটা ম্যাচ শুরু হয়। এক দল খারাপ খেলে হারে আর দর্শকেরা অনেক বোতল ছুঁড়ে মারে। কেভিন সেগুলো কুড়িয়ে নেয় আর সে অনেকগুলো বোতল একসঙ্গে পেয়ে অনেক খুশি হয়ে যায়।
আর আমরা দেখি যে প্রতিবারের মতো এবারও জন খেলোয়াড়দের টাকা দিয়ে ম্যাচ ফিক্সিং করিয়েছে। কিন্তু ভাবার বিষয় হচ্ছে যে একটা ছেলেকে গরিব বানিয়ে রাখার জন্য, তাকে জীবনে তিক্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে। দারিদ্রতা কি আসলে এত দামি হওয়া উচিত? আপনাদের কি মতামত কমেন্টে জানাবে। পরদিন সকালে কেভিন দৌড়ে স্কুলে যাচ্ছিল। তাকে এত জোরে দৌড়াতে দেখে একজন স্পোর্টস কোচ তার বাড়িতে চলে আসে এবং জনের সঙ্গে কথা বলে। কোচ বলে যে এই বয়স থেকে যদি কেভিনকে ঠিকঠাকভাবে ট্রেনিং দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সে একজন সফল অ্যাথলিট হয়ে উঠতে পারবে। আমি জানি যে একজন কোচ রাখার সামর্থ্য আপনাদের নেই, তাই আমি তার দায়িত্ব নেব। তাছাড়াও আপনার ছেলেও তো অ্যাথলেট হতে চায়। কিন্তু জন চায় না যে কেভিন অ্যাথলেট হোক। সে চায় যে কেভিন যেন টাকার গুরুত্ব বুঝুক এবং ভবিষ্যতে তার বাবার ব্যবসা সামলে। সেজন্য তারা তার পিছনে এত টাকা খরচ করছে। কিন্তু এখন যদি সে সবার সামনে না বলে দেয় তাহলে কেভিন কষ্ট পাবে। এ কারণে সে কোচের সামনে হ্যাঁ বলে দেয়। কিন্তু পরে জন নিজের টিমের সঙ্গে বসে চিন্তা করে যে কিভাবে কেভিনকে অ্যাথলেট হওয়া থেকে বিরত রাখা যায়। রাতে যখন কেভিন ঘুমিয়ে থাকে তখন তারা তার পায়ে এক ধরনের জেল লাগিয়ে দেয়, যাতে সকালে উঠে সে ঠিকমতো হাঁটতে না পারে। আর সকালে তাই হয়। সবাই ভয় পাওয়ার অভিনয় করে এবং বলে যে তোমার কি হয়েছে। তারপর তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জন এতটাই ধনী যে সে হাসপাতালও কিনে নেয়। হাসপাতালের লোকজন সবাই তাদেরই লোক। ডাক্তারও বলে দেয় যে আপনার ছেলে আর দৌড়াতে পারবে না। যদি সে অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখে তাহলে সেটা এখনই ছাড়তে বলো। বেশি দৌড়ালে তার পায়ের হাড় ভেঙে যেতে পারে। কেভিন ভেবেছিল সে একজন বড় খেলোয়াড় হয়ে পরিবারকে দারিদ্রতা থেকে মুক্ত করবে, কিন্তু এখন তার স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। জন তাকে বোঝায়, বাবা, যদি তুমি সত্যি পরিবারকে সাহায্য করতে চাও তাহলে শহরের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও এবং বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি হও। আর তখন তুমি এমন অনেক সুযোগ পাবে যেগুলো দিয়ে সত্যি তুমি পরিবারকে সাহায্য করতে পারবে। তুমি কি বাবার জন্য এটা করবে? কেভিন উপায় না পেয়ে বলে, ঠিক আছে। জন খুশি হয়ে যায়। সে বলে যে তুমি বাবার কথা শুনেছ, এই খুশিতে আমি তোমাকে একটা সাইকেল কিনে দিব, যাতে তোমাকে আর প্রতিদিন দৌড়ে স্কুলে না যেতে হয়। সাইকেল আসার পর কেভিনের জীবন অনেক বদলে যায়। তার একটা বান্ধবী হয় এবং সে তাকে স্কুলে পিক করে নিয়ে যায়। এভাবে কয়েক বছর কেটে যায়। কেভিন এবং তার বান্ধবী বড় হয়ে ওঠে, কিন্তু এখনও তারা একসাথে সাইকেল চালায়। যখন লোকজন তাদের সম্পর্ক নিয়ে কথা তোলে তখন জিয়া জনকে বলে, এখন তো ছেলে বড় হয়ে গেছে, এ বয়সে এসব স্বাভাবিক। লোকজন তো সবকিছু নিয়ে কথা বলে। একদিন কেভিন ছাদে বসে পড়াশোনা করছিল। তখন পাশের মাঠে কিছু অ্যাথলেট দৌড়াচ্ছিল। কেভিন মনে মনে খুব দুঃখ পায়, কারণ সে নিজেও অ্যাথলেট হতে চেয়েছিল, কিন্তু ডাক্তার দৌড়াতে মানা করেছে। সে মন খারাপ করে তাদের দেখতে থাকে। একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখে যে নানি বাস্কেটবল খেলছে। সে তো অবাক হয়ে যায়। নানি তো হুইল চেয়ারে থাকে, হাঁটতেই পারে না, তাহলে খেলছে কিভাবে? নানি তাকে দেখে দৌড়ে পালিয়ে যায় এবং এত জোরে দৌড়ায় যে কেভিনও তাকে ধরতে পারে না। সে লং জাম্প, হাই জাম্প করে সোজা বাড়িতে চলে আসে এবং বিছানায় শুয়ে পড়ে। কেভিন বলে, নানি, আমি তো আপনাকে খেলতে দেখেছি। তখন নানি বলে, আমি তো হাঁটতেই পারি না বাবা, খেলবো কিভাবে? কিন্তু কেভিনের সন্দেহ যায় না। সে তার মাকে খুঁজতে শুরু করে, কিন্তু জিয়া ঘরে নেই। সে পুরো বাড়ি খুঁজে ফেলে কিন্তু কিছুই পায় না। নিচের বেসমেন্টে জিয়া সিসিটিভিতে সবকিছু দেখে ভয় পেয়ে যায়। কেভিন হয়তো সব জেনে যাবে, তাই সে তাড়াতাড়ি লিফটে করে নিজের ঘরে ফিরে আসে। কেভিন তখন জিয়াকে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? আমি তো পুরো বাড়ি খুঁজেছি আপনাকে। আর আপনার এই মেকআপের কারণ কি? আর তাছাড়াও আমি আজকে নানিকে বাস্কেটবল খেলতে দেখেছি। আমাকে দেখে সোজা সে দৌড়ে এসে বিছনায় শুয়ে পড়ছে। জিয়া তখন বলে, তুমি বোধহয় অসুস্থ হয়ে গেছো বাবা, এসব কল্পনা হচ্ছে তোমার। নানি তো হাঁটতেই পারে না, খেলবে কিভাবে? কেভিনের মাথা ঘুরতে শুরু করে। কি হচ্ছে এসব? সে বুঝতে পারে কিছু একটা ঘটছে যার কোনো যুক্তি নেই। সে জনকে সবকিছু খুলে বলে, কিন্তু জন বলে, বাবা, তুমি শুধু ভর্তি পরীক্ষাটা মন দিয়ে দাও, এসব ব্যাপারে ভাববে না। পরে জন ভাবে যে নানির কারণে তো এসব প্ল্যান ভেস্তে যাচ্ছিল, তাই সে নানিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরদিন সকালে কেভিন ঘুম থেকে উঠে দেখে তার নানি নেই। জন আর জিয়া বলছে, গত রাতে নানি মারা গেছে, আর তোমাকে আমরা বলতে চাইনি যাতে তোমার ঘুম না ভাঙে। এটা শুনে কেভিন খুবই কষ্ট পায়। নানিকে মৃত দেখানোর জন্য সব আয়োজন করা হয়েছিল। সবাই কান্নার অভিনয় করে, কিন্তু কেভিন সত্যিই কাঁদে। ছোটবেলা থেকে নানি তার যত্ন নিয়েছেন, এজন্য তার প্রতি তার অনেক ভালোবাসা। নানি নিজেও কেভিনের কান্না সহ্য করতে পারে না এবং কফিনের ভিতর থেকে কান্না করতে থাকে। সবাই মিলে কেভিনকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। নানি খুবই কষ্ট পায়। আজ থেকে আর সে কেভিনকে দেখতে পারবেন। কিন্তু জন বলে, আপনি সরাসরি না দেখলেও বেসমেন্টে থেকে সিসিটিভির মাধ্যমে ওকে দেখতে পারবেন। এখন না কেভিনকে সব সত্য বলা হচ্ছে, আপনি এখানেই থাকুন। যখন ও ভার্সিটির পরীক্ষায় পাশ করবে তখন তো আমরা সবই জানিয়ে দিব তাকে। তবুও কেভিনের মাথায় সন্দেহ ঘুরতে থাকে, নানি খেলছিল কিভাবে। সে তার বান্ধবীকে সবকিছু শেয়ার করে। তখন তার বান্ধবী তাকে এমন একটা কথা বলে যে উল্টা কেভিনের কনফিউশন আরো বেড়ে যায়। সে কেভিনকে বলে, তোমার মা নিশ্চয়ই কারোর সঙ্গে পরকীয়া করছে, আর এসব নানি হয়তো দেখে ফেলেছিল, এজন্য নানিকে তারা মেরে ফেলেছে। পরদিন কেভিন স্কুলে থাকাকালীন বান্ধবী ফোন করে জানায়, তোমার মাকে আমি এক বাড়িতে ঢুকতে দেখেছি, তার সঙ্গে একটা ছেলেও ছিল। তৎক্ষণাৎ কেভিন ক্লাস ছেড়ে সেই বাড়িতে চলে যায়, কিন্তু জনের লোকেরা তাকে অনুসরণ করছিল। মূলত জিয়া যে বাড়িতে ঢুকেছিল সেটা আসলে কেভিনদের আসল বাড়ি, যেখানে জনও ছিল।
আসলে তখন কেভিনের বড় ভাই বেরি জনের সাথে কথা বলতে এসেছিল। বেরি বলছিল যে বাবা আমাকে ব্যবসা সামলানোর দায়িত্ব দাও, কিন্তু জন তাকে না করে দেয়। জিয়াও তখন জনকে বোঝাতে থাকে যে ছেলেটা এত বছর দূরে ছিল, এখন তো তাকে ব্যবসা সামলাতে দিন। জন তখন বলে তাহলে প্রথমে জিমে ভর্তি হও, ফিট হও, কাজ করো, তারপর দেখা যাবে। এই সময় কেভিনও সেই বাড়ির কাছে চলে আসে, অর্থাৎ তার আসল বাড়ির কাছে। বাড়িতে ঢুকে তার মা বাবাকে একসাথে দেখার পরই কেভিন নিশ্চিত হয় যে তার মা বাবার কোনো অ্যাফেয়ার নেই। সে তার মাকে জিজ্ঞেস করে আপনারা এখানে কি করছেন। সে বলে আমরা তো এই বাড়িতেই কাজ করি। আসলে তারা তাদের বাড়ির কাজের লোকদের ভালো জামা কাপড় পরিয়ে মালিক সাজিয়ে বসে রেখেছিল এবং নিজেরা চাকরের পোশাক পরে কেভিনের সঙ্গে কথা বলছিল। এমনকি তারা বেরির হাত পা বেঁধে বাথরুমে লুকিয়ে রেখেছে যাতে সে কেভিনের সাথে কথা না বলতে পারে, কিন্তু সে কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কেভিন বেরিকে দেখতে পাওয়ার আগে জন কেভিনকে ডাইভার্ট করে পানিতে ঝাঁপ দেয়। তখন জনের লোকেরা এসে আবার বেরিকে ধরে নিয়ে যায়। কেভিন তখন জনকে বলে যেমন আপনি চেয়েছিলেন আমি সেই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেব। এটা শুনে জন খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে বেরি জিমে প্রচুর কষ্ট করছে, যে করেই হোক সে তার শরীরকে ফিট করে তুলবে যাতে তার বাবা তাকে অকর্মা না মনে করে। এরপর কেভিন ভার্সিটির পরীক্ষায় যায়। পরীক্ষা শেষে বাকি স্টুডেন্টরা বাইরে বেরিয়ে আসে, কিন্তু কেভিন আসে না। তার পরিবার চিন্তিত হয়ে পড়ে। তারা সিকিউরিটির কাছে যায় আর সে বলে সবাই তো বেরিয়ে গেছে, কেউ ভিতরে নেই, হয়তো কেভিন ঘরে ফিরে গেছে। এভাবে তারা বাড়ি ফিরে আসে। সেখানে এসে দেখে যে কেভিনের ব্যাগ আর একটা ছবি পড়ে আছে, যে ছবিতে কেভিনের মুখে টেপ লাগানো। সবাই সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কি কেভিনকে কিডন্যাপ করে নিয়ে গেল? চারপাশে তো ক্যামেরা ছিল, আমরা তো 24 ঘন্টা তাকে মনিটর করতাম। সেই ছবিতে একটা লাইট হাউস দেখা যায়। সবাই মনে করে যে নিশ্চিত কিডন্যাপাররা তাকে লাইট হাউসের কাছেই রেখেছে, তাই তারা সবাই সেখানে ছুটে যায়। আর তখনই আমরা জানতে পারি যে আসলে কেভিনকে কেউ কিডন্যাপ করেনি, সে ছাদের উপর দাঁড়িয়ে সবকিছু দেখছে। সে অবাক হয়ে দেখতে থাকে যে তার ঘরে এত লোক এলো কোথায় থেকে, আর তাকে না পেয়ে এরা এত চিন্তিত কেন। আসলে কেভিন সব আগেই বুঝে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন জন তাকে নিয়ে পুলে ঝাঁপ দিয়েছিল তখনই পুলের ফ্লোরে একটা বিশাল পাখির ছবি ছিল। সেটা দেখে কেভিন তার ছোটবেলার কথা মনে করে। সে ভাবে যে আমি এখানেই, এই বাড়িতেই বড় হয়েছি আর এই পুলেই আমি খেলতাম। এভাবেই কেভিনের পুরনো স্মৃতি ফিরে আসে। তাই সে পরীক্ষা দিতে গিয়ে মাঝপথে ছেড়ে দেয় এবং মূল গেট দিয়ে না বের হয়ে পেছনের দেওয়াল টপকে লাইট হাউসের পাশে যায়। নিজের একটা ছবি তোলে এবং সেই ছবি ব্যাগে রেখে বাড়ির ভেতরে ফেলে দেয়। সে দেখতে চায় যে এই বাড়িতে আসলে হচ্ছেটা কি। বর্তমানে সবাই কেভিনকে খুঁজতে লাইট হাউসের দিকে চলে গেছে। সবাই চলে যাওয়ার পর কেভিন জিয়ার রুমে গিয়ে আলমারি খুললেই সেই লিফটটা দেখতে পায়। সে লিফটে উঠে বেসমেন্টে পৌঁছায়। সেখানে সে দেওয়ালে নিজের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব ছবি দেখতে পায়। তার একটা শিডিউলও থাকে, সেখানে লেখা ছিল কোন দিন কার সঙ্গে দেখা হবে, কি কি ঘটনা ঘটবে, সবকিছু আর্টিফিশিয়ালি ভাবে প্ল্যান করা হয়েছে। কেভিন এসব দেখে প্রচুর অবাক হয়ে যায়। সে ভাবে যে তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত একটা মিথ্যা ছিল, যেটা অন্য কেউ তার জন্য তৈরি করেছিল। যখন মানুষ বুঝতে পারে যে তার পুরো জীবন মিথ্যা ছিল, তখন তার মানসিক অবস্থা কি হতে পারে। কেভিনও প্রায় পাগলের মতো হয়ে যায়। সে ভাবে আমি কি এখনো কোনো সাজানো জগতে আছি। সে দেখে প্রতিবেশী, লাইব্রেরিয়ান, মার্কেটের সবজি বিক্রেতা, এমনকি ডাক্তার, সবাই জনের পেইড লোক। সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন সে জানতে পারে যাকে সে নানি বলে ডাকতো সেও একজন নাটকের অভিনেত্রী, যাকে টাকা দিয়ে জন হায়ার করেছে। তখন সেখানে নানি চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে বাবা আমাকে মাফ করে দাও, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। কেভিন বলে দুঃখিত, আমি আপনাকে নানি বলে ডাকতাম। এটা শুনে নানি ভেঙে পড়ে। ততক্ষণে বাকি সবাই ফিরে আসে। তখন জন এসে পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করে আর কেভিনকে শান্ত করে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কেভিন শুধু একটাই প্রশ্ন করে, আপনি কি সত্যি আমার বাবা, নাকি কেউ হায়ার করেছে বাবার চরিত্রে অভিনয় করার জন্য? এটা শুনে জিয়া কাঁদতে কাঁদতে তাকে বোঝাতে থাকে, সব তোর ভালোর জন্যই করেছি বাবা। কিন্তু কেভিন বলে একটা মিথ্যা জীবন আমাকে দিয়ে কাটিয়ে আপনারা ভেবেছেন এতে আমার মঙ্গল হবে? আমাকে আমার মতো বাঁচতে দিন, আমি এবার স্বাধীন হতে চাই। জিয়া এবার তার হাত ধরে বলে যে যাও বাবা, তুমি আজ থেকে মুক্ত, তুমি যেমন জীবন চাও তেমনই বেছে নিও, তুমি শুধু খুশি থেকো। এরপর কেভিন বেসমেন্টের শাটার খুলে দেয়। অন্যদিকে একটা আশ্রম ছিল যেখানে ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে। ওদের দেখে কেভিনের মনে একটা শান্তি আসে। সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। আজ থেকে সে সত্যিই স্বাধীন। জন তখন বুঝতে পারে যে সে কতটা স্বার্থপর ছিল। নিজের স্বার্থের জন্য সে ছেলেকে একটা ভুয়া জীবন দিয়েছিল। এরপর আমরা দেখি যে এদিকে বেরি এখন পুরোপুরি ফিট হয়ে গেছে। সে তার বন্ধুর সঙ্গে অ্যাভারত জয় করেছে এবং সেখানে গিয়ে চিৎকার করে বলে বাবা আমি অকর্মা নই, আমি অনেক কিছুই করতে পারি। অন্যদিকে কেভিনও একজন অ্যাথলিট হয়ে ওঠে। সে ম্যারাথনে দৌড়াচ্ছে। ব্যারি আর তার বন্ধুরা তাকে চিয়ার করার জন্য এসেছে। জন আর জিয়া খুশি মনে তাদের বিলাসবহুল ঘরে বসে সব লাইভে দেখছে। দেখে মনে হয় যে কেভিন তাদের ক্ষমা করে দিয়েছে। তবে দৌড়াতে দৌড়াতে কেভিন রাস্তায় বোতল পড়ে থাকতে দেখে আর সেগুলো কুড়ানো শুরু করে। এটা দেখে জন মাথায় হাত দিয়ে বলে আমার ছেলে বোতল কুড়ানোর অভ্যাসটা আর গেল না। জিয়া তখন বলে যে ওকে দোষ দিচ্ছ কেন, এই অভ্যাসটা তো তুমি শিখিয়েছ।
এভাবে আনন্দের সাথে তারা টিভি দেখতে থাকে আর এখানে শেষ হয় সাকসেসর মুভিটার গল্প। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন এমন আরও ভিডিও দেখার জন্য।